ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলাকে ইরানের সামরিক সূত্রগুলো যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে এবং অবশ্যই এর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তারা। গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি এই হামলার নিন্দা জানিয়েছে কাতার। অন্যদিকে ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক এমনটি চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গ্যাস ক্ষেত্রে হামলার পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়াও কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাসলাফান এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের পূর্বাঞ্চলে চাঁদ শহরের কাছে 6 জন নিহত হয়েছেন। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী সহ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার রাতে ইরান ও লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলের ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে 2 জন নিহত, অন্তত 192 জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের শীর্ষ নেতাদের হত্যায় দেশটির নেতৃত্বে কোনো ধাক্কা লাগবে না। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি এদিন ইসরায়েলের বিভিন্ন জায়গায় শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে অন্তত 2 জন নিহত ও প্রায় 200 মানুষ আহত হয়। এছাড়া ইরাকের বাগদাদের মার্কিন দূতাবাস, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এরই মধ্যে নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার পর এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব সহ আরও কয়েকজন শীর্ষ মন্ত্রীকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার রাতভর চালানো হামলায় তারা নিহত হয়েছে বলে জানান তিনি। এছাড়া লেবাননে এদিন ইসরায়েলের হামলায় নিহত হন 20 জনের বেশি। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ইরান জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বুশেরহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনি নির্বাচিত হওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা না যাওয়ায় তার বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একের পর এক শীর্ষ নেতাকে হত্যার পরও ইরানের রাজনৈতিক কাঠামো অত্যন্ত শক্তিশালী এবং দেশটির পিছিয়ে পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র ও উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে বলে মার্কিন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটিকে সম্পূর্ণ ভুয়া খবর বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সৃষ্টি ঘটক, 71। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি, আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলাইমানি এবং শ্রীলঙ্কার উপকূলে নিহত দেশটির নৌ সেনাদের জানাজায় অনুষ্ঠিত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, বুধবার তেহরানের তাদের জানাজায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি বিপুল পরিমাণ মানুষ অংশ নেন। এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েল দাবি করে, গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি তার পুত্র সহ নিহত হয়েছেন। ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিত্ব লারিজানি। তিনি একসময় পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনায় নেতৃত্ব দেন। এছাড়াও তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলি হামলায় সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর দেশটির আইন অনুযায়ী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবেন। তবে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে যে প্রভাবশালী ব্যক্তিত্ব সাইদ জালেলি এই পদে স্থলাভিষিক্ত হতে পারেন। সাধারণত সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের মধ্য থেকে কাউকে জাতীয় নিরাপত্তা পরিষদের এই পদের জন্য বেছে নেওয়া হয়। লারিজানি নিহত হওয়ার পর জালেলি এখন সবচেয়ে শক্তিশালী বিকল্প। জালেলি আগেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং ইরানের প্রধান পরমাণু আলোচনাকারী ছিলেন। বর্তমানে দেশটির এক্সপেরিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল বা উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী পর্ষদের সদস্য জালেলি।
ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান জুন পর্যন্ত চলতে থাকলে তা বিশ্বজুড়ে প্রায় 4.5 কোটি মানুষকে চরম খাদ্য সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। সংস্থাটি বলছে, যুদ্ধের কারণে বিশ্বের সবচেয়ে সংকটপূর্ণ অঞ্চলগুলোতে মানবিক ত্রাণ সরবরাহের প্রধান পথগুলো বন্ধ হয়ে গেছে, ফলে জীবন রক্ষাকারী সামগ্রীর সরবরাহ ব্যাহত হচ্ছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। ইরানে যুদ্ধ শুরু হয়েছে গত 28 ফেব্রুয়ারি থেকে, আর এই যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি ও জাহাজ ভাড়া আকাশচুম্বী হওয়ায় বিশ্বব্যাপী বাড়তি 4,50,00,000 মানুষ চরম ক্ষুধার কবলে পড়তে পারে। এতে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা পৌঁছাতে পারে বর্তমানের রেকর্ড 31,90,00,000-এর উপরে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPর উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জানিয়েছেন, ইরানের যুদ্ধ শুরুর পর থেকে জাহাজে পণ্য পরিবহনের খরচ 18% বেড়ে গেছে। কিছু জাহাজের পথ পরিবর্তন করতে হচ্ছে, আর দাতারা প্রতিরক্ষা খাতে বেশি ব্যয়ের দিকে মনোনিবেশ করায় WFPর ব্যয় কাটছাঁট করতে হচ্ছে। সংস্থাটি বলছে, বর্তমান সংকটের কারণে ভারত থেকে সুদান পর্যন্ত পণ্য পরিবহনের পথে অতিরিক্ত 9,000 কিলোমিটার দূরত্ব বেড়ে গেছে। এতে সুদান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি সংকটের কারণে কেবল ত্রাণ পরিবহনের খরচই বাড়ে না, বরং অন্যান্য অনেক খরচও বেড়ে যায়। ফলে স্থানীয় খাদ্য উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। শারমিন স্বপ্না, 71। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত বছর ইরানে হামলার পর পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টাই করেনি তেহরান। স্থানীয় সময় বুধবার সিনেটের গোয়েন্দা কমিটিতে দেয়া এক লিখিত বক্তব্যে একথা জানান মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। তিনি উল্লেখ করেন, 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এরপর থেকে তাদের সক্ষমতা পুনর্গঠনের কোনো চেষ্টা দেখা যায়নি। এর ফলে ইরানের সাম্প্রতিক যুদ্ধ শুরু করার পেছনে ট্রাম্পের অন্যতম প্রধান যুক্তিকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ ট্রাম্প এবং তার শীর্ষ কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কথা উল্লেখ করছিলেন, যদিও বহু বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরি বিষয়টি তেহরান অস্বীকার করে আসছিল। ঈদ উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার রাত থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আয়াতুল্লাহ তারার। তার ঘোষণার কিছু সময় পর আফগানিস্তানের তালেবান সরকারের এক মুখপাত্র জানান, তারাও সাময়িক বিরতিতে যাচ্ছেন। পাকিস্তানের সেনাবাহিনী কাবুলে এক মাদক নিরাময় কেন্দ্রে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে আফগানিস্তানের এই অভিযোগের কয়েক ঘন্টা পরই এই যুদ্ধবিরতির ঘোষণা এলো। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও আফগানিস্তান সীমান্তে বা পাকিস্তানের ভেতরে কোনো সন্ত্রাসী হামলা হলে কঠোরভাবে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে গত 2 বছরে একাধিকবার সীমান্ত সংঘাত দেখা গেছে, যে সংঘাত বহু মানুষ নিহত হয়েছে। পাকিস্তানের করাচিতে ভারী বৃষ্টি ও শক্তিশালী বজ্রপাতে 16 জনের প্রাণহানি হয়েছে। বুধবার রাতে ভারী বৃষ্টি হলে বন্দর নগরটিতে এই হতাহতের ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে করাচির বিভিন্ন এলাকা এখনও পানিতে তলিয়ে রয়েছে। প্রধান সড়কগুলোতে পানি জমে থাকায় স্থবির হয়ে পড়েছে যান চলাচল, বিকল হয়ে রাস্তায় পড়ে আছে বহু যানবাহন। বৃষ্টির সাথে শুরু হওয়া প্রচণ্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বিভিন্ন সরবরাহ ব্যবস্থা। এতে গত রাত থেকেই করাচির একটি অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। এর মধ্যেই দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। গাজা ভূখণ্ডে হামাস নিয়ন্ত্রিত এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। তাদের হামলায় গত কয়েকদিনে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। হামাসের প্রায় 10,000 সদস্যের এই পুলিশ বাহিনী বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নের পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজার শাসনভার ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি কমিটির হাতে তুলে দিতে হবে। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর এই কমিটি গাজার পুলিশ বাহিনী পরিচালনা করবে। কিন্তু হামাস চায় নতুন প্রস্তাবিত পুলিশ বাহিনীতে তাদের বর্তমান কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করতে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই এই পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 3,000 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।
বুধবার শাওয়াল মাসে চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবারই ঈদ উল ফিতর উদযাপন করার কথা জানিয়েছে সৌদি আরব। তাদের পাশাপাশি কাতার, তুরস্ক, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়াও ঈদ উদযাপন করবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে 29 বা 30 দিনে মাস হয়ে থাকে। 29 রমজান শেষে যদি চাঁদ দেখা যায় তাহলে পরদিন ঈদ উল ফিতর উদযাপিত হয়, আর চাঁদ দেখা না গেলে ঈদ উল ফিতর উদযাপিত হয় 30 রমজান শেষে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।